আলোচনা বাকি ছিল সেগুলো নিয়ে আলোচনা করব। আর রুব্রিকের আলোচনা করতে গেলে তো অনেক সময় বেশি হয়ে যাবে। ঠিক আছে, এখন বাজে হচ্ছে 10টা 21, দেখি 1 ঘন্টা আলোচনা করবো। 1 ঘন্টার মধ্যে অন্তত 15-20টা মেডিসিনের চিত্র অঙ্কন করার চেষ্টা করব। গতকাল গতকাল তো গতকাল তো না, গত পরশুদিন মনে হয়, গত পরশুদিন আমি কিছু মেডিসিন স্কলারশিপের সাথে কিছু তুলনীয় যে আলোচনা সেটা করেছি। আজকেও ওই সমস্ত মেডিসিনে একটু আলোচনা করব। তো সেগুলো সংক্ষিপ্ত করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা মনে হয় গতদিন অ্যাব্রোটেনামের আলোচনা করে নাই মনে হয়, করেছি রাসেল ভাই? স্যার আপনি অ্যাব্রোটাম শুরু করেন, সমস্যা নাই স্যার, করেন স্যার। জি, অ্যাব্রোটেনাম। তো অ্যাব্রোটেনাম কিন্তু পাইলসের জন্য খুবই চমৎকার একটি মেডিসিন। অনেক সময় পর্যায়ক্রমিক যে লক্ষণ, অল্টারনেটিং যে সিমটমস গুলো দেখা দেয়, সেটা হচ্ছে অ্যাব্রোটেনামের মধ্যে আমরা পেয়ে থাকি। তো পর্যায়ক্রমিক যে লক্ষণ অ্যাব্রোটেনামের মধ্যে কিভাবে দেখা দেয়, দেখা গেল যে অ্যাব্রোটেনামের রোগীদের ক্ষেত্রে কখনো পাতলা পায়খানা, কখনো বাতের ব্যথা, কখনো পাইলস, অথবা কখনো বাতের ব্যথা, এইভাবে যদি পর্যায়শীলতা দেখা দেয় রোগের, সেই ক্ষেত্রে অবশ্যই আমরা অ্যাব্রোটেনামের কথা চিন্তা করব। অ্যাব্রোটেনামের আরো অনেক লক্ষণ আছে, তো সেই লক্ষণের দিকে না যাই। তো অ্যাব্রোটেনামের এমন কিছু লক্ষণ আছে যে হ্যাঁ, এরা কিন্তু খুবই ক্রস মাইন্ডের হয়। ঠিক আছে, প্রচন্ড তারা কি হয়, রাগী হয়, বদরাগী, এত বেশি বদরাগী, কিন্তু তারা শীত কাতর, গরম দিলেই বেশ কমফোর্ট ফিল করে। আরো কিছু লক্ষণ আছে যে তাদের কিন্তু এমাসিয়েশন থাকে, বিশেষ করে লোয়ার এক্সট্রিমিটিস তাদের কি হয়, এমাসিয়েটেড হয়ে যায়। আর যে মলদারি যে পাইলসের যন্ত্রণা, এখানে গরম দিলে উপশম হয়, কিন্তু কোষ্ঠবদ্ধ অবস্থায় তার এই পাইলসের সমস্যাটা বেশি দেখা দেয়। আর আমরা যেটা দেখতে পারি, যখন তার পাতলা পায়খানা হবে, কি হবে, পাতলা পায়খানা হবে বা উদরময় হবে, এই ক্ষেত্রে অ্যাব্রোটাইমের রোগী মেন্টালি এবং ফিজিক্যালি, হ্যাঁ, উনি খুব ভালো ফিল করবেন। তো অ্যাব্রোটাইমের রোগীদের ক্ষেত্রে আমরা কয়েকটা সিমটম যদি মনে রাখি, যে পর্যায়ক্রমিক কখনো বাতের ব্যথা, কখনো কি আপনার পাইলসের সমস্যা, অথবা কখনো উদারময়ের সমস্যা, অথবা কখনো রিমেটিজমের সমস্যা, রিমেটিক পেইনের সমস্যা, এইভাবে পর্যায়ক্রমিক ভাবে যদি রোগ লক্ষণ দেখা দেয়, প্রচন্ড রাগী হয় এবং শীতকাতর হয়, এবং পাইলস থেকে যে যন্ত্রণা হচ্ছে ওখানে উত্তাপ দিলে একটু কমফোর্ট ফিল করে, তো এই কোষ্ঠবদ্ধ অবস্থায় তার সকল কষ্ট বেড়ে যায়, এই সমস্ত লক্ষণ পাইলে আমরা অ্যাব্রোটেনাম কি অ্যাপ্লাই করব। এখন আসি স্কুলের সম্বন্ধে আমরা অনেক আলোচনায় শুনেছি। গতকালও আমি গতকাল না পরশুদিন স্কুলের সম্বন্ধে অনেক কথাই বলেছি। তো স্কুলাস স্কুলাস হচ্ছে এমন একটি মেডিসিন, তো যেটা কলিনসোনিয়ার পরে খুব চমৎকার কার্যকরী। স্কুলারশিপ হচ্ছে এমন একটি মেডিসিন যেটা কলিনসোনিয়ার পরে কি খুব ভালো কার্যকরী, কিন্তু রেকটামের মধ্যে একটা অনুভূতি থাকবে, এই ধরনের অনুভূতি, যে মনে হচ্ছে একটা স্প্লিন্টার আছে, একটা গোজ পোতা আছে, একটা কি মনে হচ্ছে কাঠি পোতা আছে, কাঠি ভিতরে কি দেওয়া আছে, এই ধরনের অনুভূতি কিন্তু স্কলারশিপের মধ্যে থাকবে। আর সহগামী লক্ষণ হিসাবে, সহচর লক্ষণ হিসাবে আমরা যেটা পেয়ে থাকি স্কলারশিপের মধ্যে, সেটা হচ্ছে যে যখন কি আপনার পাইলসের সমস্যা হবে, তখন কিন্তু তার কোমরে ব্যথা হবে। তো পাইলসের সমস্যাও চলে যাবে, আবার কোমরে ব্যথাও চলে যাবে। তো কনকমিটেন্ট সিমটম সম্বন্ধে কিন্তু আমাদের ধারণা আছে, আছে না? কনকমিটেন্ট সিমটম সম্বন্ধে আমাদের ধারণা আছে যে মেইন যে রোগ, ওই রোগের সাথে দেখা যায় যে আরেকটা রোগ লক্ষণ দেখা দিবে, কিন্তু ওই রোগের সাথে কিন্তু মনে হচ্ছে মিল নাই। ওই রোগের সাথে কি মিল আছে? মিল পাওয়া যায় না। তো আমরা যদি স্কলারশিপের মধ্যে গোস করতে থাকার অনুভূতি, কাঠি থাকার অনুভূতি, অথবা একটা স্প্লিন্টার আছে, স্টিক্স আছে, এই ধরনের একটা অনুভূতি কিন্তু থাকবে, আর সেই সাথে সেভিয়ার যে পেইন হবে, কিন্তু ব্লিডিং হয়ে গেলে সম্ভবত স্কলারশিপের রোগী একটু কমফোর্ট ফিল করে সম্ভবত মনে হয়। এখন আসি অ্যালোর সিমটম গুলো একটু আলোচনা করব। অ্যালোর রোগীদের ক্ষেত্রে আমরা কি ধরনের লক্ষণ পেয়ে থাকি। তো অ্যালোর আপনার যে পাইলসের যে ধরনটা থাকবে, মনে হচ্ছে আঙ্গুর ফলের মতো, কি এক থোকা বা কয়েকটা কি আঙ্গুর মনে হচ্ছে একটা বৃন্তের সাথে আছে, একটা বৃন্তের সাথে কয়েকটা আঙ্গুর আছে, এই ধরনের অবস্থা কিন্তু অ্যালো রোগীদের মধ্যে আমরা পেয়ে থাকি। তো অ্যালো রোগীদের আঙ্গুর ফলের মতো এই ধরনের গুটি দেখা দিবে, এবং সেখানে বেশ ব্যথা বেদনা করবে, এবং অনেক বেশি ব্যথা বেদনা করবে।
তো সেখানে কমফোর্ট ফিল করবে কি সে ঠান্ডা দিলে, ঠান্ডা দিলে একটু সে আরাম বোধ করবে, অনেক বেশি ব্যথা করবে। আর তাদের দেখা যায় যে উত্তাপ দিলে, যখন সে একটু কি গরম ওয়েদারে যায় অথবা গরম রুমের মধ্যে যায়, তার কষ্ট বেড়ে যায়। যদি মলদ্বারে কখনো গরম সেকা দেয়, অনেকেই কিন্তু এটাকে উপশম করার জন্য আপনার অ্যালোরোগী যারা হবে, যে মনে করবে হয়তো মনে হয় ওখানে ঠান্ডা দিলে উপশম হবে না গরম দিলে উপশম হবে, প্রথম পর্যায়ে কিন্তু তারা কি করে, প্রথম পর্যায়ে তারা ওখানে গরমও দিবে ঠান্ডাও দিবে। তো তুলনামূলক ভাবে যখন তারা কি করবে, ঠান্ডা দিয়ে কমফোর্ট ফিল করবে, তখন ওইভাবেই কিন্তু অনবরত ঠান্ডা দিতে চাইবে, কিন্তু গরম দিয়ে সে আরো তার কষ্ট কি দ্বিগুণ আকারে বেড়ে যাবে। তো এই সমস্ত লক্ষণ থাকবে। আর পাশাপাশি এমন লক্ষণ থাকবে অ্যালো রোগীদের মধ্যে যে অতীতে দেখা যায় পর্যায়ক্রমিক তাদের কোষ্ঠবদ্ধতা অথবা কি উদরময় ছিল, পর্যায়ক্রমিক ভাবে কোষ্ঠবদ্ধতা উদরময় ছিল। আর মলদ্বারের মধ্যে একটা কি সবসময় একটা ভয় থাকবে, যে মনে হয় কখন প্রস্রাব করতে গেলে, পায়খানা করতে গেলে যে মনে হচ্ছে কি মল নিঃসরণ হয়ে যাবে। এই জন্য সে জোরে বায়ু নিঃসরণ করতে পারে না, বায়ু বাতাস করতে পারে না, হাওয়া ছাড়তে পারে না আর কি। তো আপনার সে বেগ দিতে গেলেই, প্রস্রাব করতে গেছে জোরে একটু কোথানি দিতে গেলেই মলদ্বারের খেয়াল থাকে যে মনে হয় যে পায়খানা হয়তো বের হয়ে যাবে। এই ধরনের অনুভূতি সম্পন্ন রোগীদের ক্ষেত্রে আমরা অবশ্যই অ্যালোকে কি মাথায় নিয়ে আসবো, অ্যালো অ্যাপ্লাই করবো। এখন আসি এমন কার এমন একটি মেডিসিন যেটি হচ্ছে আপনার পাইলসের ক্ষেত্রে খুব চমৎকার কার্যকরী। কিন্তু যদি আমরা তার মানসিক লক্ষণটা এমন পাই, কেমন লক্ষণ, যে স্মেলিং একটা বোতল তার হাতে সারা মাস সারা বছর, হ্যাঁ সবসময় একটা স্মেলিং কি একটা বোতল থাকবেই। তো তারা সেইভাবে কি হাঁটতে পারে না, হ্যাঁ হাঁটতে পারে বেশিক্ষণ, তারা হাঁটতে পারে, হাঁটতে গেলেই মনে হচ্ছে তার কষ্ট বেড়ে যাচ্ছে। তো দীর্ঘক্ষণ তার হাঁটতে পারে না, চলাফেরা করতে পারে না, এবং পাইলস যেটা সেটা মনে হচ্ছে বাহিরে বের হয়ে আসতেছে, এই ধরনের অনুভূতি থাকবে। স্টুল বের হওয়ার সাথে সাথেই পাইলসটা মনে হচ্ছে চলে আসতেছে। এবং যখন সে শয়ন করতে যায়, তখনও কিন্তু পাইলসের কষ্টে উনি সাফার করতে থাকেন। এবং ওই স্থানটা প্রায়ই দেখা যায় আর্দ্র থাকে, কি থাকে, আর্দ্র থাকে। আর মনে হচ্ছে যে এমন অবস্থা মনে হচ্ছে এক্সকোরিয়েটেড হয়ে গেছে, কি হচ্ছে, এক্সকোরিয়েটেড হয়ে গেছে। বিশেষ করে মলত্যাগের পরে হ্যাঁ দেখা যায় যে ওই আপনার রক্ত নিঃসরণ হতে থাকে এমন কার্ব রোগীদের ক্ষেত্রে। তো অ্যামোনিয়াম কার্ব কিন্তু আপনার শীতকাতর একটি মেডিসিন, সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এখন আসে আর্সেনিক অ্যালব। তো আর্সেনিক অ্যালবো কিন্তু পাইলসের জন্য খুব চমৎকার মেডিসিন। বিশেষ করে পাইলসের যে কালারটা হবে, এটা ব্লুইশ কালার হবে। কি কালার হবে, পাইলসের যে কালারটা একটু ব্লুইশ কালার হবে, এবং ইয়ে ফুলে যাবে, প্রদাহিত হবে। আর ওখান থেকে আপনার যে যন্ত্রণা ব্যথা হতে থাকে, সামান্য একটু দেখা যায় যে কি করলে, একটু টাচ লাগলেই সেখান থেকে ব্লিডিং হতে থাকে, একটু টাচ লাগলে ব্লিডিং হতে থাকে। আরো অনেক মেডিসিন আছে, কিন্তু আর্সেনিকের প্রচন্ড ব্যথা থাকবে, প্রচন্ড জ্বালা থাকবে, প্রচন্ড অস্থিরতা থাকবে, ছটফটানি থাকবে। অনেক সময় সে এমন ভাবে যে আমার মনে হয় ক্যান্সার হয়ে যাবে, এই মলদ্বারের যে পাইলস আমি সাফার করতেছি দীর্ঘদিন ধরে, আমার এই রোগ যন্ত্রণায় আমি সাফার করতেছি, আমার মনে হয় ক্যান্সার হয়ে যাবে। তো তার মধ্যে কিন্তু দুর্বলতা কাজ করতে থাকে। তো সবসময় সে যে কাজটা করতে চাই, সে হলো একটা বডিগার্ড রাখতে চাই, এবং দুর্বল প্রকৃতির বডিগার্ড তার থাকবে না, সবল হৃষ্টপুষ্ট, হ্যাঁ শক্তি সামর্থ্য যার আছে তাকে বডিগার্ড হিসেবে রাখবে। সে ইনসিকিউরিটিতে ভুগতে থাকে। তো যতই তার জ্বালা যন্ত্রণা ব্যথা করুক না কেন, দেখেন খুব অস্বাভাবিক একটা লক্ষণ আছে, উত্তাপ দিলে সে কমফোর্ট ফিল করবে। কি করলে, উত্তাপ দিলে সে কমফোর্ট ফিল করবে। আর আর্সেনিকের রোগী কিন্তু দেখা যায় শীতকাতর হয়, কিন্তু মাথা ছাড়া আর আহ সকল স্থানে তারা কি করতে চায়, গরম দিতে চায়। আর্সেনিকের প্রচন্ড জ্বালা আছে। তো তাদের কষ্টটা বেশি দেখা দেয় বিশেষ করে রাত 12টা 1টার দিকে অথবা দিন 12টা 1টার দিকে। এখন আসি আমরা ক্যাপসিকামের কিছু লক্ষণ বর্ণনা করব। ক্যাপসিকামও কিন্তু পাইলসের ক্ষেত্রে খুব ভালো মেডিসিন। তো দেখা যায় যে ব্লিডিং হচ্ছে এবং প্রচন্ড আপনার বার্নিং পেইন থাকবে। ক্যাপসিকামের রোগীদের মধ্যে যেই পাইলসের সমস্যা তাদের মধ্যে দেখা দিবে, এতে করে কি প্রচন্ড বার্নিং পেইন থাকবে, ইচিং থাকবে, এবং মনে হচ্ছে স্ট্রিঙ্গিং পেইন হচ্ছে। হ্যাঁ বিশেষ করে যখন স্টুল তারা নিঃসরণ করে মনে হচ্ছে তার স্ট্রিঙ্গিং পেইন হচ্ছে, অথবা মনে হচ্ছে কি আপনার বার্নিং পেইন হচ্ছে। এই ধরনের লক্ষণ দেখা দিবে। আর সেই সাথে মনে হবে যে একটু কুঁচকে গেছে, ওই স্থানটা কি একটু কুঁচকে গেছে। আপনার অ্যানাসে এই ধরনের একটা
ক্ষতকর অনুভূতি হবে। আর যখন আপনার ইয়ে হয়, পায়খানার সাথে যে মিউকাস বের হয়, তো ওই সময়ও কিন্তু তাদের কষ্টটা বাড়ে, যন্ত্রণা বাড়ে, প্রচন্ড তাদের পিপাসা থাকবে। কি থাকবে? প্রচন্ড পিপাসা থাকবে। আর একটা পর্যায়ে দেখা যায় যে এই স্টুল নিঃসরণের পর থেকে তাদের মধ্যে একটা থরথরানি ভাব, একটা কম্পন ভাব, এটা কিন্তু আমরা দেখতে পারি। এটা কিন্তু অ্যাসোসিয়েটেড সিম্পটম। তো আরো তাদের মধ্যে আরো লক্ষণ আছে এমন ধরনের, তাদের মধ্যে একটা সুইসাইডাল টেন্ডেন্সি থাকে। কি থাকে? সুইসাইডাল একটা টেন্ডেন্সি থাকে। এটা কিন্তু আমরা কি ক্যাপসিকামের রোগীদের মধ্যে আমরা পেয়ে থাকি। এবং তাদের ল্যাক অফ ভাইটাল হিট থাকে। কি থাকে? ল্যাক অফ ভাইটাল হিট, জৈব উত্তাপের অভাব থাকে। আমরা ক্যাপসিকামের রোগীদের মধ্যে আমরা জৈব উত্তাপের অভাব দেখতে পারি। কিন্তু গরম পানি পান করার একটা তাদের প্রচন্ড একটা ইচ্ছা আছে। এটা আপনার ক্যাপসিকামের চমৎকার লক্ষণ। এই সমস্ত লক্ষণ পাইলে ব্লিডিং যেটা হচ্ছে এটাও বন্ধ হয়ে যাবে, তার পাইলস থেকে সে নিষ্কৃতি পেতে পারে। কলেনসোনিয়ার কথা গত পরশুদিন আলোচনা করেছি। এখন কলেনসোনিয়া এমন একটি মেডিসিন, বিশেষ করে হেমোরয়েডস এর ক্ষেত্রে এটা অনেক স্পেসিফিক ভাবে স্পেসিফিক মেডিসিন হিসেবে তারা কি করে, এরা অ্যাপ্লাই করে। কিন্তু এটা কিন্তু দেওয়ার কোনো সুযোগ নাই ওইভাবে। তো আমরা কলেনসোনিয়া রোগীদের মধ্যে যেটা পেয়ে থাকি, তো সেটাও কিন্তু তাদের সেন্সেশন, রেকটামে এমন ধরনের একটা সেন্সেশন থাকে, মনে হচ্ছে যে কি স্টিক আছে। হ্যাঁ, এটা কিন্তু মেইন একটা লক্ষণ। মানে চিপলি যে সিমটমটা আমরা পাচ্ছি কলেনসোনিয়ার ক্ষেত্রে, যে স্টিক থাকার একটা অনুভূতি এবং প্রচন্ড কোষ্ঠবদ্ধতা থাকে। হ্যাঁ, এত বেশি কোষ্ঠবদ্ধতা থাকে, তো দেখা যায় যে ইয়ে করলেই, মানে বেগ দিতে গেলেই তাদের কষ্ট বেড়ে যায়, প্রচন্ড রক্ত বের হয়। অবস্টিনেট কনস্টিপেশন বলা যায়। অবস্টিনেট কনস্টিপেশন কিন্তু আমরা কলিনসোনিয়ার রোগীদের মধ্যে পেয়ে থাকি। তো অনেক সময় দেখা যায় যে হ্যাবিচুয়াল কিন্তু কি হয়, হেমোরয়েডাল ফ্লো হতে থাকে, আপনার রক্তস্রাব হতে থাকে, অভ্যাস হয়ে গেছে এমন যে এক পায়খানায় গেলেই তাদের রক্ত বের হচ্ছে। তো এই সাথে তাদের হার্টের একটা পেইন থাকবে। হার্টের পেইন সহ যদি অতীতে আপনার কি বিভিন্ন ডিসচার্জ সাপ্রেসড হওয়ার ইতিহাস থাকে, সেই ক্ষেত্রে আমরা কলিনসোনিয়াকে চিন্তা করতে পারি। গ্রাফাইটিস কিন্তু খুব চমৎকার একটি মেডিসিন, যদি আমরা পাইলসের ক্ষেত্রে সেই লক্ষণগুলো পেয়ে থাকি। তো গ্রাফাইটিস এর মধ্যেও কিন্তু বার্নিং থাকবে, হ্যাঁ, এবং হুইল ফোটানোর মতো ব্যথা থাকবে। বার্নিং এন্ড স্টিঙ্গিং দুইটাই থাকবে। আর ওই সাথে সোর সোর থাকবে, মানে ক্ষত হয়ে গেছে। আর যখন তারা বসে কি করে, যেহেতু গ্রাফাইটিসের রোগী মোটা, ফাটা চটা মোটা, তো ফাটা চটা মোটা যখন দেখতে পাবো, তখন আমরা কি গ্রাফাইটিসের কথা চিন্তা করব। আর বিশেষ করে বসে বসে থাকাকালীন সময়ে তাদের পাইলসের কষ্টগুলো বেড়ে যায়। আর এদের মধ্যে আরেকটা লক্ষণ আছে, মানসিক লক্ষণ, যে এরা এত বেশি সতর্ক থাকে, কনসাস থাকে, কনসাস থাকে, যে দরজায় তালা লেগেছে কিনা, সে যদি দোকানদার হয়ে থাকে দোকানে ঠিক মতো তালা মেরেছে কিনা, তো বারবার সে রিচেক করতে থাকে। খুব বেশি সতর্কতার কারণে, এটা কিন্তু সন্দেহবশত না, তাদের সতর্কতার কারণে তারা এটা করতে থাকে। হ্যামামিলিসের কথা গতদিনে বলেছি, হ্যামামিলিস কিন্তু খুব চমৎকার একটা মেডিসিন। তো সেই ক্ষেত্রে ব্লিডিং যেটা হয়ে থাকে হ্যামামিলিসের, মনে হয় সম্ভবত ব্যথা অত বেশি হয় না, আমি যতটুকু জানি ব্যথা খুব বেশি হয় না, কিন্তু প্রচুর পরিমাণে রক্তস্রাব হতে থাকে। ফ্লো, রক্তস্রাবের যে ফ্লোটা হয় খুব বেশি হয়। এবং একটা মানে আপনার কি তৈরি হয়, এক্সেসিভ সোরনেস থাকে। অ্যামাইলিসের মধ্যে কি থাকে? এক্সেসিভ সোরনেস থাকে। কিন্তু আপনার রক্ত যেটা আসে ক্লটেড হয়, কালো কালারের রক্ত আসতে থাকে, মানে ডার্ক কালারের অথবা ব্ল্যাক কালারের ব্লিডিং হতে থাকে, এবং সেটা ক্লটেড হতে থাকে। এক্সটার্নাল আপনার যদি কোনো কিছু যদি কি করা হয়, কোল্ড অ্যাপ্লিকেশন করা হয়, সেই ক্ষেত্রে অনেক সময় সে কমফোর্ট ফিল করে। কিছুটা অ্যালোর মধ্যে এই সিমটমটা আছে। হ্যাঁ, তো যাক, ইগনেশিয়াও কিন্তু আপনার পাইলসের জন্য খুব চমৎকার একটা মেডিসিন। তো কোনো রোগীর ক্ষেত্রে এমন যদি দেখা যায় যে প্রচন্ড মানসিক কষ্ট, দুঃখ, তীব্র মনোযাতনা, তো এইগুলো দীর্ঘদিন ধরে এইভাবে সাপ্রেস করতেছে, সে কারোর সাথে বলে না, কারোর সাথে শেয়ার করে না, তো একটা পর্যায়ে এটা দেখা যায় যে মনে তার কষ্টটা আসলো। তো কখনো যদি তার শারীরিক কোনো সমস্যা দেখা দেয়, তো একটা পর্যায়ে শরীর মানে মন থেকে শরীরে আসে। আমাদের তো হোমিওপ্যাথিতে এইটা খুব গুরুত্বপূর্ণ, যে যখন কোনো মানুষকে কি আক্রমণ করে, দেখা যায় কোনো যে কোনো উত্তেজক বা পরিপোষক যে কারণ থাকবে, সেই কারণটার ফলে দেখা যায় যে সে যদি পাইলসের রোগীতে পরিণত হয়, যেমন ইগনেশিয়া রোগীদের ক্ষেত্রে আমরা এমন যদি পাই
যে অত্যধিক তীব্র মানসিক কষ্ট, দুঃখ, মনোযাতনা এগুলো মানে সাপ্রেস করতেছে বা চাপা দিচ্ছে এবং সাইলেন্ট রাখতেছে গ্রিফটাকে। তো একটা পর্যায়ে সেও কিন্তু পাইলসের রোগীতে অন্য সমস্যা হতে পারে, তার হার্টের সমস্যা হতে পারে, পাইলসের সমস্যা হতে পারে, যে কোনো অর্গান আক্রমণ করতে পারে। যদি কিনা ইগনিশিয়া রোগীদের ক্ষেত্রে এই ধরনের পাইলসের সমস্যা দেখা দেয়, তো তাহলে পেইন থাকবে, শার্প পেইন, অত্যন্ত হ্যাঁ তীক্ষ্ণ ব্যথা বেদনা করতে থাকবে এবং স্টিচিং পেইন হবে, সুস্ফোটনের মতো ব্যথা হবে। আর ওখানে মনে হয় যে গুলিবিদ্ধ পথ ব্যথা বেদনা করতেছে, গুলি করে দেওয়া হচ্ছে রেক্টামে, এই ধরনের অনুভূতি থাকবে। ইগনিশিয়া দিয়ে দিয়ে যখন ভালো না হবে, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা ন্যাট্টামের কথা চিন্তা করতে পারি। ন্যাট্টাম মেয়র দেওয়াতে কমপ্লিটলি ভালো হচ্ছে না, তার ক্রনিক মেডিসিন আমরা সিপিআর কথা চিন্তা করতে পারি। তো সিপিআই অ্যাপ্লাই করেও ভালো হচ্ছে না, অ্যান্টিসোরিক মেডিসিন হিসেবে সালফারকে চিন্তা করতে পারি। একটার পর একটা যে রিলেশনশিপ, এই মেডিসিন গুলো আমরা অধিকাংশ ক্ষেত্রে দেখতে পারি। আমার তো অলরেডি রোগী এসে বসে আছেন, আমি তো চিন্তা করতেছি। হ্যাঁ নোমান ভাই, আলোচনায় আছে। হ্যাঁ, আপনি কথা শেষ করেন। আসসালামু আলাইকুম। জি। তো এখন ক্যালিকার্বও কিন্তু চমৎকার মেডিসিন, কিন্তু ক্যালিকার্বের রোগীদের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পারি, তো এদের স্টোলটা হয় ড্রাই। কেমন হয়, এরা প্রচন্ড শীতকাতর হবে, এত বেশি শীতকাতর, ঠান্ডা বাতাস, ঠান্ডা রুম, কোন রকম সে ঠান্ডা সহ্য করতে পারে না। তো ছিদ্রগুলোও কিন্তু বন্ধ করে দিতে চাই, এত বেশি শীতকাতর। এরা কিন্তু মোটা সোটা হয়, যার মধ্যে কার্ভ থাকবে, দেখবেন সেখানে কিন্তু মোটা সোটার একটা পরিচয় পাওয়া যাবে। এনিওয়ে, তো স্টুলটা থাকবে ড্রাই এবং খুব মোটা আকারে আসে। ব্রায়োনিয়া যেমন ড্রাই হয়, দেখেন ব্রায়োনিয়ার সাথে কিন্তু ক্যালিকার্ভে খুব চমৎকার মিল আছে। ব্রায়োনিয়ার পায়খানা কিন্তু মোটা আকারে, এত মোটা আকারে আসতে থাকবে, মনে হবে যে মলদার ফেটে যাচ্ছে, ঝামার মতো পায়খানা। ঠিক আছে? তো ব্রায়োনিয়ার কমপ্লিমেন্টারি এবং ফলোড ওয়েল যে মেডিসিন গুলো আছে, তার মধ্যে কিন্তু ক্যালিকার্ভ খুব চমৎকার মেডিসিন। যদি ব্রায়োনিয়া গরম কাতর, ক্যালিকার্ভ শীত কাতর, একটা পর্যায়ে একটা মেডিসিন দিতে দিতে অন্য মেডিসিনের সিমটম অলরেডি তৈরি হয়। এনিওয়ে, তো স্টুল কি হয়, ড্রাই হয় এবং খুব মোটা আকারে আসতে থাকে এবং মনে হচ্ছে আপনার রেকটামটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। তো ইনঅ্যাক্টিভ হয়ে গেছে রেকটাম, এটা কিন্তু অ্যালুমিনার মধ্যে আছে। তো অ্যালুমিনা কিন্তু আপনার ব্রায়নার ক্রনিক, এটা জানেন তো, ব্রায়নার ক্রনিক কিন্তু অ্যালুমিনা। তো যাই হোক, ক্যালিকার্ভের যে রোগ লক্ষণগুলো, বিশেষ করে রাত 2টা 3টা, 1টা 2টা 3টা এর মধ্যে তার কষ্টগুলো বেড়ে যাবে এবং মনে হবে যে তার সেন্সেশন, মলদ্বারে সেন্সেশন মনে হবে এমন, মনে হচ্ছে ওখানে কি বেশ ব্যথা হচ্ছে। এবং বসে থাকলে তার একটু উপশম হয়। কি করলে? বসে থাকলে রিলিভড যেটা হয়, সে যদি ঠান্ডা পানির মধ্যে, দেখেন যদিও শীতকাতর, তারপরেও দেখা যায় যে সে যদি একটু ঠান্ডা পানির মধ্যে কি বসে থাকে, মলদারটা পানির মধ্যে দিয়ে রাখে, তাহলে সে কমফোর্ট ফিল করতে থাকে এবং ব্যথাটা কি হবে, সেন্সেশনটা এমন মনে হবে, স্টিংিং পেইন হবে, বার্নিং থাকবে এবং টেয়ারিং পেইন থাকবে, টেয়ারিং পেইন, বার্নিং পেইন। তো ইচিং থাকবে, তাদের ক্যালিকার্ভের রোগীদের মধ্যে ইচিং থাকবে। এই সমস্ত লক্ষণ যদি থাকে এবং শীতকাতর হয়ে থাকে, মোটাসোটা হয়ে থাকে, আর যদি রোগ লক্ষণ তার রাত 1টা 2টার সময়, 3টার সময়, 4টার সময় বৃদ্ধি পায়, তাহলে আমরা ক্যালিকার চিন্তা করতে পারি। এখন আসি লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়ামও কিন্তু খুব চমৎকার মেডিসিন হেমোরয়েডস এর ক্ষেত্রে। যদি কিনা সে বসে থাকার সময় কিন্তু লাইকোপোডিয়ামের সকল কষ্টই নির্দিষ্ট সময় বেড়ে যায়, সে একটু মুভ করতে গেলে ভালো ফিল করে। তো যখন তার ব্লাডটা আসে, ডিসচার্জ হয়, সে নরম পায়খানা হোক অথবা শক্ত পায়খানা হোক, নরম হোক অথবা শক্ত হোক, তার ব্লাডটা আসবেই। বিশেষ করে বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত তার এই ব্লিডিং হওয়ার একটা ওই সময় বৃদ্ধি হতে দেখা যাবে। তার মলদ্বারে একটা ইচিং থাকবে, এরাপশন থাকবে এবং মলদ্বারের চতুর্পাশেই দেখা যায় এই ধরনের এরাপশন বা ইচিং হচ্ছে, প্রচন্ড পেইন দেখা দিচ্ছে। একটু টাচ করলে মনে হচ্ছে একটু পেইন করতেছে, একটু টাচ করলে একটু বার্নিং করতেছে। তো একটু স্পর্শ করলেই মানে তার কষ্ট বেড়ে যায়। তো স্টিচিং পেইন কিন্তু আমরা লাইকোপোডিয়ামের রোগীদের মধ্যেও পেয়ে থাকি, বিশেষ করে স্যাক্রাল রিজনে এটা হয়ে থাকে। আর ওখান থেকে ধাবিত হয়ে আপনার থাইয়ের দিকে, উরুর দিকে আমরা ধাবিত হয়, এক্সটেন্ডিং টু দা থাইস, আপনার এটা উরুর দিকে ধাবিত হয়। তো লাইকোপোডিয়ামের রোগীদের ক্ষেত্রে আমরা আরো কিছু লক্ষণ পেয়ে থাকি। যদি সে মিষ্টি খায়, রমন ভাই বসেন, আছেন না, যদি সে মিষ্টি খায় এবং সে আহ সকল খাবার
গরম খাবার পছন্দ করে, তীব্র মিষ্টি খাওয়ার আকাঙ্ক্ষা থাকবে, এবং পায়খানার প্রথম অংশ কি হবে, একটু মোটা হবে, তারপর নরম হবে, মিষ্টি খাওয়ার টেন্ডেন্সি থাকবে, একা থাকলে ভয় করবে, আবার বেশি লোকজনও পছন্দ করবে না, তো একজন সাথে নিলে একটু কমফোর্ট ফিল করবে। তো এই সমস্ত লক্ষণ থাকবে। তাকে যদি কখনো সে ভালো কাজ করে, তাকে যদি ধন্যবাদ দেওয়া হয়, হ্যাঁ, থ্যাঙ্কস দেওয়া হয়, তাহলে তার আনন্দে আবেগে আপ্লুত হয়ে তার চোখে পানি চলে আসবে। এই সমস্ত লক্ষণ সম্পন্ন কোন রোগীর ক্ষেত্রে আমরা লাইকো দিলেই তার এই কষ্টগুলো চলে যাবে। তো যাই হোক, তো আমরা হেমোরয়েডস এর ক্ষেত্রে কিন্তু লাইকো অনেকেই ব্যবহার করি না, কিন্তু আমি অনেক পেশেন্টদের ক্ষেত্রে পাইলস এর ক্ষেত্রে লাইকো অ্যাপ্লাই করেছি, খুব চমৎকার কাজ করেছে। গতদিন আমরা মিউরিক অ্যাসিডের কথা বলেছি। যেহেতু যেহেতু রোগী এসছেন, আমি মনে হয় সর্বোচ্চ 20 মিনিট আলোচনা করেই বন্ধ করে দিব। উনি একটু পাশে বসে আছেন। তো স্যার মিউরিক অ্যাসিডের পাইলসটা হয় কিন্তু একটু লার্জ হয়, অনেক বড় আকারে হতে থাকে, আর মানে ফুলে যায়, এবং আপনার কালারটা কেমন হবে, পাইলসের কালারটা হলো একটু বেগুনি কালারের হবে। তো হেমোরয়েডস এত বেশি এক্সট্রিমলি সেন্সিটিভিটি থাকবে, এক্সট্রিমলি পেইন থাকবে, যে একটু টাচ করলেই অত্যন্ত সেন্সিটিভ হয়ে যায়। তো ওই স্থানটা প্রদাহিত হয়ে যায়, এবং আক্রান্ত স্থানটা গরম হয়ে যায়, এবং দপদপ করতে থাকে। কেমন করতে থাকে, পালসেটিং পেইন হতে, দপদপ করে ব্যথা হতে থাকে। এবং একটা পর্যায়ে যখন কি করে, তার অঙ্গ প্রত্যঙ্গ একটু ওয়াইড করে দেয়, একটু কি করে, ওয়াইড করে দেয়, ছড়িয়ে ছিটিয়ে দেয়, তখন একটু সে ভালো ফিল করে। আর এত বেশি মানে ব্যথা যন্ত্রণা ক্ষত, তো সামান্য একটু টাচ করলেই হ্যাঁ মনে হচ্ছে ব্যথা বেড়ে যাচ্ছে। তো এই সমস্ত লক্ষণ পাইলে আমরা মিউরিক অ্যাসিডের কথা চিন্তা করব, কিন্তু তার উপশমটা মলদারের যে পাইলস বা হেমোরয়েডস আমরা যেটাই বলি, তো ওয়ার্ম ওয়ার্ম অ্যাপ্লিকেশন কি, ওয়ার্ম অ্যাপ্লিকেশনে তাদের একটু উপশম হতে থাকবে, এবং কোল্ড অ্যাপ্লিকেশনে রোগ লক্ষণ বা কষ্ট বেড়ে যাবে। এনিওয়ে, তো নাইট্রিক অ্যাসিডও গতকাল আলোচনা করেছি। নাইট্রিক অ্যাসিডও কিন্তু পাইলসের জন্য বা হেমোরয়েডসের জন্য চমৎকার মেডিসিন। সেই স্থানে মানে নাইট্রিক অ্যাসিডের মলদ্বারে এত বেশি ব্যথা বেদনা যন্ত্রণা হতে থাকবে, মনে হচ্ছে পায়খানা করার পরে শক্ত হোক আর নরম হোক, তো 2-3 ঘন্টা জ্বালা যন্ত্রণা করতে থাকে, এত বেশি যন্ত্রণা। কিন্তু এই জ্বালা যন্ত্রণা ব্যথা মনে হচ্ছে অনেক ডিপে, অনেক ভিতরে, মনে হচ্ছে মলদার থেকে আরো 2-3 ইঞ্চি ভিতরে বা আধা হাত ভিতরে যন্ত্রণা করতেছে। এই অনুভূতি যদি থাকে, অ্যাসিডেন্টিক কথা আমরা চিন্তা করতে পারি। আর ব্যথাটা হবে কি, আপনার স্প্যাজমোডিক, হ্যাঁ, পেইন থাকবে, মনে হচ্ছে টিয়ারিং পেইন হচ্ছে, মানে সংকুচিত একটা সংকোচনশীল একটা ব্যথা থাকবে আপনার নাইট্রিক অ্যাসিডের রোগীদের মধ্যে। আর গরম দিলে সে একটু কমফোর্ট ফিল করবে। কি করলে সে কমফোর্ট ফিল করবে, গরম দিলে একটু কমফোর্ট ফিল করবে। আর তার যে রক্তটা, এটা কিন্তু ক্লটেড হয় না, কি হয় না, ক্লটেড হয় না, আর রক্তের কালারটা একটু ব্রাইট কালারের হয়, ব্রাইট রেড হয়। অনেক সময় রেকটামে যদি কি থাকে, ফিশার থাকে, হ্যাঁ ফিশার, তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনার নাইট্রিক অ্যাসিড চমৎকার মেডিসিন। নাক্সভোমের কথা অবশ্যই আমরা পূর্ববর্তী আলোচকদের কাছ থেকে আলোচনা শুনেছি। তো নাক্সভোমের মধ্যে যারা সেডেন্টারি লাইফ লিড করতে থাকে, তাদের ক্ষেত্রে দেখা যায় যারা বসে বসে কাজ করে, যারা অনেক সময় যারা রাত জেগে লেখাপড়া করে, দীর্ঘদিন রাত জেগেছে, ভাজা পোলাও খেয়েছে অতীতে, মদ তাড়ি গাঁজা পেন্সিল ভাং, তো ইয়াবা, তো বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে আপনার ড্রিঙ্কস করেছে, অ্যালকোহল খেয়েছে, মদ, বিভিন্ন প্রকার মদ, তো এই ধরনের উত্তেজক খাবার, মানে তারপরে ঘুমের ওষুধ, অথবা দীর্ঘদিন অ্যালোপ্যাথিক এর ওষুধের উপরে অভ্যস্ত হয়ে যাওয়ার ফলে সে পাইলসের রোগীতে পরিণত হয়েছে। তো এই ক্ষেত্রে নাক্স ভূমিকা কিন্তু খুবই চমৎকার মেডিসিন। তো নাক্সের মেজাজ খুব বেশি হবে, এত বেশি মেজাজ, যখন তার রাগ হয়ে যাবে, মনে হবে কি, মনে হবে যাকে তাকে খুন করতে পারি, যাকে তাকে ছুরি বসায় দিতে পারে সে, রাগের বশবর্তী হয়ে। তো এদের মধ্যে দেখা যায় যে যাকে তাকে খুন করার প্রবণতা, অত্যন্ত রাগ, সামান্যতই রাগ রাগ হয়ে যায়, এবং পায়খানা যেটা হবে খুবই অল্প পরিমাণে পায়খানা হবে, অনেক বেগ দিয়ে দিয়ে কোথানে দিয়ে দিয়ে খুবই অল্প পরিমাণে পায়খানা হতে থাকবে। পায়খানা ফেরার পরে একটু ভালো ফিল করে, যদি পায়খানা ভালো হয়, আর ভালো না হলে তো স্বস্তি পায় না, আবার যায়, পায়খানা হয় না আবার যায়, এই যে আপনার কি ইনএফেক্চুয়াল আর্জিং থাকে, হ্যাঁ, নিষ্ফল মলবে কিন্তু আমরা নাক্সের রোগীদের মধ্যে পেয়ে থাকি। নাক্সের রোগী শীতকালীন হয়, নাক্সের কমপ্লিমেন্টারি পরবর্তী যে মেডিসিন গুলো কার্বোহাইড্রেট এবং সালফার খুব চমৎকার কাজ করে। এনিওয়ে, ফসফরাসের রোগীদের ক্ষেত্রেও কিন্তু আমরা পাইলসের জন্য বা হেমোরয়েডস এর জন্য খুব চমৎকার মেডিসিন হিসেবে কিন্তু এটা দেখি।
তো অনেকেই কিন্তু দেখা যায় দীর্ঘদিন হেমোরয়েডস সাফার করতেছে। তো তাদের ক্ষেত্রে যেটা দেখা দেয়, অতি অল্পতেই রক্তস্রাব হওয়ার একটা প্রবণতা, ফসফরাসের মধ্যে, সায়ানার মধ্যে আরো অনেক মেডিসিন আছে। তো রক্ত প্রধান কনস্টিটিউশনের যারা, হেমোরেজিক কনস্টিটিউশনের যারা, তাদের কিন্তু এই ফসফরাস খুব চমৎকার মেডিসিন। কিন্তু তাদের ক্ষেত্রে যে ব্যথা বেদনা করবে, ল্যান্সিনেটিং পেইন হবে। হ্যাঁ, কি পেইন হবে? ল্যান্সিনেটিং পেইন থাকবে, মানে বর্ষাবিদ্ধ তার মধ্যে ব্যথা, হ্যাঁ, বর্ষা বিধি বিধি দিচ্ছে, এই ধরনের পেইন থাকবে। এবং ব্লাডটা যেটা দেখা দিবে, তো খুব ইয়ে বেশি আসবে, এত বেশি হবে যে মনে হচ্ছে এত রক্ত কোথা থেকে আসতেছে। এবং মলদ্বারে একটা আলসারেশন থাকবে, একটা ক্ষত থাকবে। আর আরেকটা লক্ষণ আছে ফসফরাসের রোগীদের মধ্যে, যে তাদের যে রেকটামে যে ব্যথা করতেছে, সুচ ফোটানোর মতো ব্যথা, একটা নিডল, নিডল দিয়ে, একটা সুচ দিয়ে মনে হচ্ছে মলদ্বারে একটু ছিদ্র করে দিলে যেই ব্যথাটা করে, সেই অনুভব ফসফরাসের রোগীরা করে থাকে। যখন পায়খানা করে তখনও কিন্তু সময়, কিন্তু সে আক্রান্ত স্থানে কি দিলে ভালো ফিল করে, কে বলতে পারবেন? তার যে ব্যথা বেদনা যন্ত্রণা হচ্ছে ফসফরাসের রোগীদের ক্ষেত্রে, তো সেখানে কি দিলে ভালো ফিল করে? সেখানেও জ্বালা আছে, বলতে পারবেন? ঠান্ডা দিলে, ঠান্ডা পানি। না, 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 পাকস্থলিতে আর মাথায় ঠান্ডা চাই। পাকস্থলিতে আর মাথায় ঠান্ডা চাই ফসফরাস, আর বাকি সকল অর্গানে তারা গরম চাই। এটা খেয়াল রাখবেন, ঠিক আছে? এরা সঙ্গী চাই। এরা কি চাই? এরা সঙ্গী চাই। একা থাকতে পারে না, ভয় পায়। বিশেষ করে বজ্রপাতের ভয়, ঝড় বৃষ্টির ভয়। হ্যাঁ, তো বিদ্যুৎ চমকালে এরা খুব বেশি ভীত সন্ত্রস্ত হয়ে যায়। এই সমস্ত রোগীদের ক্ষেত্রে আমরা ফসফরাস সাপ্লাই করবো। এখন আসি পালসিটিলার ক্ষেত্রে। পালসিটিলা কিন্তু খুব চমৎকার মেডিসিন। এরা কিন্তু অত্যন্ত নম্র, ভদ্র, শান্ত, শিষ্ট। তাদেরকে কি মোটিভেট করা যায়, তাদেরকে বাগে আনা যায়, ইয়েলনিক ডিসপোজিশন হয়। হ্যাঁ, তো সহজেই বশীভূত হয়। তো এদের ক্ষেত্রেও দেখা যায় যে অনেক সময় যে অন্যান্য মেডিসিন অ্যাপ্লাই করেছেন কিন্তু ধাতুগত মেডিসিন দেওয়া হয় নাই। তো পালসিটিলা যদিও গরম কাতর, দেখা যায় কোনো 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 সময় তারা শীত কাতরও হতে পারে। তো প্রথম শ্রেণীর গরম কাতর এবং দ্বিতীয় শ্রেণীর শীত কাতর সম্ভবত তাদের যে রক্তের যে কালারটা দেখা দিবে পর্যায়ক্রমে, একবার মনে হচ্ছে চাপ চাপ আসতেছে, হ্যাঁ, সেটা লাল, কখনো দেখা যায় যে আপনার কি খয়েরি, কখনো লাল, কখনো খয়েরি, কখনো ধূসর। হ্যাঁ, বিভিন্ন বর্ণের রক্তস্রাব যখন হতে দেখা যাবে, তখন আমরা পালসকে চিন্তা করব। পালস অত্যন্ত গরম কাতর, আক্রান্ত স্থানে তারা কি দিতে চাই? আক্রান্ত স্থানে তারা ঠান্ডা দিতে চাই। গরম দিলেই এসিটা ফিরে দেয়, গরম লাগতেছে। তো আক্রান্ত স্থানে কি গরম দিলে তারা কষ্ট বেশি পায়, বরং ঠান্ডা দিলে তারা খুব ভালো ফিল করে। এদের পিপাসা যদি কি হয়, এদের পিপাসা কম থাকে, মানে জিভ শুকিয়ে গেছে, ঠোঁট শুকিয়ে গেছে, মুখ শুকিয়ে গেছে, অথচ তারা পানি পান করতে চায় না। এই সমস্ত রোগী যদি আপনার শান্ত শিষ্ট নম্র ভদ্র এবং সহজেই তাদেরকে আহ বশীভূত করা যায়। হ্যাঁ, তারা শুধু একটা জিনিস চাই, তারা ভালোবাসা চাই। হ্যাঁ, আর কিছু চায় না। যাই হোক, এর আরো অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে, সেদিকে না যাই। তো এই সমস্ত লক্ষণ পাইলে পাইলসের ক্ষেত্রে কি আমরা পালসিটিলা অ্যাপ্লাই করতে পারি। র্যাটানহিয়াও কিন্তু চমৎকার একটা মেডিসিন। সময় 10 মিনিট আছে দেখি। তো র্যাটানহিয়া খুব ভালো একটা মেডিসিন, কিন্তু র্যাটানহিয়ার রোগীদের মধ্যে মলদ্বারে একটা বার্নিং থাকবে। সেই বার্নিংটা দীর্ঘক্ষণ থাকে, মনে হচ্ছে যে সেখানে কি করা হয়েছে, পুড়িয়ে দেওয়ার মতো একটা অনুভূতি থাকে। পুড়িয়ে দিয়েছে, মরিচ দিয়ে দিয়েছে। আমরা ক্যাপসিকামের রোগীদের মধ্যে কিন্তু এই মরিচ দেওয়ার মতো কষ্ট, মরিচ দিলে যে যন্ত্রণা করে, সেটা ক্যাপসিকামের মধ্যে পাই। আর পুড়িয়ে দিলে যে যন্ত্রণা হয়ে থাকে, সেটা রাটানহিয়ার মধ্যে পাই। আবার আহ আগুনে পুড়িয়ে দেওয়া অথবা মরিচ বেটে দিয়েছে এই ধরনের, তার আহ প্রচন্ড ব্যথা ব্যথা থাকবে, পেইন পেইন থাকবে খুব বেশি, এবং সেন্সিটিভিটিও রেকটামে খুব বেশি থাকবে। বিশেষ করে আপনার ফিশার হয়, যদি অ্যানাল ফিশার হয়, আপনার রাটানিয়া খুব চমৎকার মেডিসিন। অপরদিকে যদি পাইলস বা হেমোরয়েডস হয়, সেক্ষেত্রে খুব ভালো মেডিসিন, দীর্ঘক্ষণ ব্যথা বেদনা থাকবে। সম্ভবত মনে হয় গরম দিলে উপশম হয়, আমি যতটুকু জানি। অ্যামিলেশনের কথা এই মুহূর্তে আমার মনে আসতেছে না। তো সিপিআর কিন্তু আমি বলেছি, সিপিআর কিন্তু ভালো একটা মেডিসিন, যদি কিনা ন্যাট্টামিয়ারের পরে ওই মেডিসিনটি আসে। কোন মেডিসিন? ন্যাট্টামিয়ারের পরবর্তী পর্যায়ে অনেক সময় সিপিআর ক্ষেত্র তৈরি হয়। তো দেখা যায় যে সন্তান হওয়ার সময় তার, নর্মালি সন্তান হয়েছে, এত বেশি তাকে বেগ দিতে হয়েছে, এত বেশি প্রেশার ক্রিয়েট করতে হয়েছে। তো অনেক সময় রেকটামটা কিন্তু কি
একটু শক্তি হারিয়ে ফেলে অনেক সময়। তো যাদের পায়খানা কষা হয় তাদের ক্ষেত্রেও কিন্তু হ্যাঁ রেকটামের সমস্যা দেখা দেয়। তো পায়খানা কষা সিপিআতে আছে, ন্যাপটামিল আছে, অ্যালামিন আছে, অনেক মেডিসিন আছে। তো এদের মধ্যেও কিন্তু আপনার বিল্ডিং হতে দেখা যায় এবং মলদ্বারে এমন লক্ষণ দেখা যায় যে একটা পরিপূর্ণতার অনুভূতি, পূর্ণতার অনুভূতি, কিন্তু চোয়ায়ে 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 সবসময় রক্ত পড়তে থাকে সিপিআর রোগীদের মধ্যে। তো প্রচন্ড ক্ষতবোধ অনুভূতি থাকে, গ্রেট সোরনেস থাকবে আপনার সিপিআর রোগীদের মধ্যে, এবং আক্রান্ত প্লেসটা অর্থাৎ ওই রেকটামের স্থানটা কি থাকবে, ময়েশ্চার থাকবে, ভিজা, একটু আর্দ্র থাকবে, একটু মানে ভিজা ভিজা থাকবে। এই সমস্ত লক্ষণ থাকার পাশাপাশি যদি তার সন্তান, স্বামী, হ্যাঁ, সংসার কিছু তার ভালো লাগে না, একাকী নিরিবিলি থাকতে চাই, আবার একা থাকলেও ভয় পাই, হ্যাঁ, কিন্তু একা নিরিবিলি যখন থাকে সে কমফোর্ট ফিল করে। এখন আসে সাইলিশিয়া। সাইলিশিয়া কিন্তু হেমোরয়েডস এর ক্ষেত্রে খুব ভালো একটি মেডিসিন, কিন্তু সেখানেও ব্যথা বেদনা থাকে, এবং সো ওই পাইলস থেকে দেখা যায় যে সোয়াই সোয়াই কিসের মতো, ঘোলের পানির মতো, কলতানির পানির মতো চোয়ায়ে চোয়ায়ে কি হচ্ছে, চোয়ায়ে চোয়ায়ে ওখান থেকে রক্ত নিঃসরণ হচ্ছে এবং দুর্গন্ধযুক্ত রক্ত বের হচ্ছে সেখান থেকে। এবং কখনো কখনো মনে হচ্ছে ক্রাম্পিং করতেছে, ওখানে ক্রাম্পিং করতেছে রেকটামের মধ্যে, অথবা মনে হচ্ছে আহ পায়খানাটা যখন হবে, পায়খানা হতে গিয়েও হতে চায় না। সাইলিশিয়া রোগীদের মধ্যে আমরা কিন্তু রিসিড স্টুলের একটা আমরা রুব্রিক পাই, যে স্টুল রিসিড, মানে নিচের দিকে পায়খানা না এসে মনে হচ্ছে উপরের দিকে উঠে যাচ্ছে। তো এই লক্ষণটা কিন্তু আমরা সাইলিশিয়ার মধ্যে পেয়েছি। সাইলিশিয়া একই অবস্থা গরম কাতর, ক্রনিক অবস্থায় শীত কাতর, তার ব্লাডটা যেটা আসে দুর্গন্ধযুক্ত এবং কলতানির পানির মতো বেরোতে থাকে। হ্যাঁ, আর অতীতের ইতিহাস যদি এমন পাই যে তার অতীতে কি হয়েছে, অতীতে ঘাম চাপা পড়ার ইতিহাস ছিল, তাহলে অবশ্যই আমরা কি সালিসের কথা চিন্তা করব। আর আত্মপ্রত্যয়ের অভাব থাকে, কিসের অভাব থাকে, সালিসিয়া রোগীদের মধ্যে আত্মপ্রত্যয়ের অভাব থাকবে, একটা সেলফ কনফিডেন্সের একটা অভাব থাকবে সালিসিয়া রোগীদের মধ্যে, দোদুল্যমান অবস্থা থাকবে, আমি কাজটি করতে পারবো কি পারবো না, কাজটি হবে কি হবে না। হ্যাঁ, তো যখন দেখবেন যে আজ থেকে 10 বছর আগে সে কোর্টে ভালো প্র্যাকটিস করতে পারতো, কিন্তু এখন কোর্টে জাজের সামনে কথা বলতে গিয়ে সে ইতস্তত বোধ করে। কোনো বক্তা আজ থেকে 10 বছর আগে ভালো বক্তব্য দিতে পারতো, কিন্তু এখন তার বক্তব্য উপস্থাপন করতে গিয়ে সে ভয় পায়, মানুষের সামনে কথা বলতে পারে না। আর শুরু করলে সে ভালো করতে পারে, যেমন লাইকোপোডিয়াম এবং সাইলিশিয়া। সাইলিশিয়া এবং লাইকোপোডিয়াম কিন্তু কি, তো বক্তব্য শুরু করলে সে ভালোভাবে শুরু করতে পারে, হ্যাঁ, মানে শেষ করতে পারে, না শুরু করতে কি ভয়, কিন্তু ভালোভাবে শেষ করতে পারে। এনিওয়ে, এখন সালফার কিন্তু খুব চমৎকার মেডিসিন। এখন আমরা সালফার কখন অ্যাপ্লাই করবো, নাক্স অ্যাপ্লাই করেছি, কমপ্লিটলি ভালো হচ্ছে না, সেই ক্ষেত্রে সালফার খুব ভালো মেডিসিন। তো সালফারের রোগী যারা হবে তারা অত্যন্ত নোংরা হবে, এত বেশি নোংরা, তো দেখা যায় যে তাদের শরীরে হ্যাঁ ময়লা লেগে আছে, এটা ভ্রুক্ষেপ করবে না, তাদের পোশাকটা ময়লা হয়ে গেছে, এটা ভ্রুক্ষেপ করবে না, চুল দাড়ি গোপ অনেক বড় হয়ে গেছে, গোপটা মনে হচ্ছে গালের মধ্যে চলে যাচ্ছে, তবুও তারা কি করতে চায় না, ওইটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে। হ্যাঁ, তো আমি একটা এক্সাম্পল দেই, দেখা যায় যে আপনার কি বলবো, সালফারকে আমরা ওয়াশ এইবল বলতে পারি, আর সোডিয়ামকে কি বলতে পারি, আনওয়াশেবল। একটা ধৌতযোগ্য আর একটা ধৌতযোগ্য নয়। তো সালফারকে ধোয়ায় মোছায় পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলেও হ্যাঁ দেখা যায় যে হ্যাঁ সমস্যা হয় না, কিন্তু সোডিয়াম হচ্ছে এমন যে তাকে ধোয়ায় পরিষ্কার করে দিলেও কি হয় না, ধোয়ায় পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলেও তার শরীর থেকে দুর্গন্ধ দূর হয় না। হ্যাঁ, তার গায়ের ঘামে ভূত পলায়, এমন অবস্থা কিন্তু আমরা সোডিয়াম রোগীদের মধ্যে পেয়ে থাকি। সালফার যদিও গরম কাতর, ব্যক্তি বিশেষে কখনো কখনো শীত কাতর হয়ে যেতে পারে। তো আপনি প্রথমে হয়তো নাক্স অ্যাপ্লাই করেছেন, একটু সালফার অ্যাপ্লাই করতেছেন, ভালো হচ্ছে না, একটা পর্যায়ে সোডিয়ামের ক্ষেত্র তৈরি হয়েছে যে মাথায় ঠান্ডা চাই, হ্যাঁ, সমস্ত শরীরে আবৃত রাখতে চাই। তো একটু খোলা বাতাসে গেলেই তার কষ্ট বেড়ে যায়, মনে হচ্ছে একটু ছিদ্র থাকলে হ্যাঁ বন্ধ করে দিতে চাই। তো শীতকালে হোক আর গরমকালে হোক একটা টুপি করে রাখা চাই। তো এটা সোডিয়ামের বিরাট বৈশিষ্ট্য। আর তার সকল স্রাবে দুর্গন্ধ থাকবে, এবং তারও কিন্তু একটা ভয় থাকবে, কিসের ভয়, মনে হবে যে আমি মনে হয় দেউলিয়া দেউলিয়া হয়ে যাব, আমি ব্যবসা বাণিজ্যে ক্ষতিগ্রস্ত হব, তো আমার সন্তান মনে হয় না খেয়ে মরবে, তো আমার এটা নাই সেটা নাই, টাকা নাই পয়সা নাই। হ্যাঁ, তো এই সমস্ত কথা তারা বলতে থাকবে, সরি না। তো এইসব ক্ষেত্রে আমরা কি করব, কিন্তু গোসল করলে তারা ভালো ফিল করে, আর সালফার গোসল করলে রোগ বেড়ে যায়। দেখেন, যদিও তারা ঠান্ডাতে যেতে পারে না, ঠান্ডায় থাকতে পারে না, কষ্ট বেড়ে যায়, কিন্তু গোসল করলে কি শরীরের রোগী একটু ভালো ফিল করতে থাকে। যাই হোক, তো সালফারের প্রচন্ড জ্বালা থাকবে, এত বেশি জ্বালা, হাতের তালু জ্বালা, পায়ের তালু জ্বালা, মলদ্বারে জ্বালা, আর সমস্ত শরীরে ওনার এত বেশি উত্তাপের উচ্ছ্বাস দেখা দিচ্ছে, এত বেশি উত্তাপের উচ্ছ্বাস দেখা দিচ্ছে
তার গায়ে হাত দিলে মনে হচ্ছে আগুন, কিন্তু মাঝে মাঝে সে ফ্লোরে শয়ন করতে চায়, গোসল করতে চায় না, কিন্তু ফ্লোরে সে শয়ন করতে চায়। ফ্লোরে সে কাতা কাপড় বাদেই, আপনার বিছানা বাদেই ঠান্ডাতে থাকতে চাই। তো তাদের সকল কষ্ট দেখবেন, এই পাইলসের রোগী যারা হয়ে সালফারে একটু দাঁড়ালে কষ্ট বেড়ে যাবে, একটু গোসল করলে বেড়ে যাবে, একটু বিছানার গরমে বেড়ে যাবে। তো এই সমস্ত লক্ষণ যদি থাকে, আর অতিরিক্ত মশলা খাওয়ার টেন্ডেন্সি থাকবে, আর খুব বেশি পণ্ডিত হয় সালফার কি হয়, খুব বেশি পণ্ডিত হয়, এই সমস্ত রোগী দেখেছি আমরা কি করবো, সালফার অ্যাপ্লাই করবো। এখন থুজার কথা বলি একটু। তো থুজা কোন ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করবো, কে বলতে পারবেন? থুজা কোন ক্ষেত্রে অ্যাপ্লাই করবো বলতে পারবেন? কোষ্ঠবদ্ধতায়। কোষ্ঠবদ্ধতায় না অন্য আরো অন্য কোনো কারণ থাকলেও থুজা ব্যবহার করে যেতে পারে? সাইকোটিক। আসেন, এই যে এখন মানে গড় পর্তায় কি করতেছে, গড় পর্তায় টিকা দিচ্ছে। হ্যাঁ, তো টিকা দেওয়ার কিন্তু মানে জন্য মানুষ সিরিয়াল দিচ্ছে। এরা কিন্তু দেখবেন একটা সময়ে যারা বিভিন্ন ধরনের টিকা নিতে থাকে, তো টিকার কুফলে কিন্তু তাদের পাইলস হতে দেখা যায়। এখন টিকার কুফল যদি আপনি এই পজিশনের ইতিহাসটা যদি না পান, এই পজিশনটা যদি না বের করতে পারেন, তাহলে দেখা যাবে যে আপনি হয়তোবা ওই মেডিসিন কি অ্যাপ্লাই করছেন ভালো হচ্ছে না, অন্য মেডিসিন অ্যাপ্লাই করছেন ভালো হচ্ছে না। তো টিকার কুফলে 48টা মেডিসিন আছে, সালফার এবং সরিনা, সালফার মনে হয় সালফার, থুজা আর মেডোনিয়াম, এটা প্রথম শ্রেণীর সম্ভবত, আর কিছু দ্বিতীয় শ্রেণীর আছে, সাইলিশা আছে, অন্যান্য মেডিসিন আছে। প্রত্যেকটা মেডিসিনকে আবার স্বতন্ত্রকরণ করতে হবে। এনিওয়ে, তো থুজা কিন্তু আপনার এই যে ভ্যাকসিনের প্রোফাইলে যাদের পাইলস দেখা দিবে বা হেমোরয়েডস দেখা দিবে, অন্য কোনো সমস্যা দেখা দিতে পারে, তাদের আসিল দেখা দিচ্ছে, তাদের দেখা যায় কন্ডাইলোমাটা দেখা দিচ্ছে, তাদের শরীরে ছোট ছোট টিউমার বা আপ দেখা দিচ্ছে, এই সমস্ত রোগীর ক্ষেত্রে কিন্তু আমরা থুজা অ্যাপ্লাই করতে পারি, যদি কিনা অতিথি টিকার বা কুফল থাকে। তো টিকার কুফলে কিন্তু ভ্যাকসিনের নামে একটা ভালো মেডিসিন আছে, সেটা ভালো। তো এদের মলদ্বারে খুব বেশি ব্যথা থাকে, কি থাকে, এত বেশি ব্যথা থাকে, এত বেশি অসংখ্য আসিলের মতো, হ্যাঁ, মানে অসংখ্য আসিলের মতো অবস্থা ধারণ করে মলদ্বারে, মনে হচ্ছে আসিল আছে, সেখানে ব্যথা বেদনা করতে থাকে, মাঝে মাঝে রক্ত হয়, টাচ করলেই একটু পেইন করতে থাকে, প্রচন্ড বার্নিং পেইন থাকে অ্যানাসি, এবং বিশেষ করে বসে থাকলে তাদের প্রচন্ড বার্নিং পেইন হবে। হ্যাঁ, তো এটা আমরা থুজা অ্যাপ্লাই করতে পারি। থুজার পায়খানাটা কিন্তু কষা হয়, এবং থুজার কিন্তু প্রস্রাবের প্রতিবন্ধকতা আছে। তারা কিন্তু এসেই দেখবে ডাক্তার সাহেবের চেম্বারে মেডিসিন কি মেডিসিন আছে, সেটা জার্মানি, পাকিস্তানি, না বাংলাদেশি, না ইন্ডিয়ান, কোন মেডিসিন আছে, এবং ডাক্তারের ডিগ্রি দেখবে, ডাক্তারের ডিগ্রি দেখি, হ্যাঁ কি ডিগ্রি আছে দেখি, তাকাবে ওষুধ কতগুলো আছে। তো এগুলো কিন্তু তারা বলতে মানে দেখে, তো যাকে তাকে তারা দেখাতে চায় না। আবার তারা কাগজে কিছু লিখে নিয়ে আসে, আশেপাশে লোক থাকলে তারা করবে না, আর টোটকা চিকিৎসা তারা নিয়ে যখন এটা চাপা দেওয়ার চেষ্টা করে, তারা দূরে কোনো ডাক্তারকে দেখাতে চাই, যে আশেপাশে লোকজন যেন না জানে, আত্মীয় স্বজন যেন না জানে। তো এটা কিন্তু তার বৈশিষ্ট্য। তাদের মধ্যেও কিন্তু সিক্রেটিভ মুডের হয়, সিক্রেটিভ মাইন্ডের হয় না, এরা গোপন প্রিয় হয়। তো সবকিছু গোপন করে, দেখুন অপকর্ম করবে করে গোপন করবে। তো কোনো রোগী যদি আপনার কি করে, আমি মনে হয় এই ধরনের একটা রোগীর ইতিহাসে বলেছি, কোন রোগী যদি গনরে আক্রান্ত হওয়ার ফলে ওই গনরে সাপ্রেস করে, সেই ক্ষেত্রেও কিন্তু সে কি করতে পারে, পাইলসি রোগীতে পরিণত হতে পারে। হ্যাঁ, তো এই সমস্ত ক্ষেত্রে অর্জিত যে রোগগুলো, সেই ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে আমরা থুজাকে চিন্তা করতে পারি। মনে হয় 11টা পর্যন্ত আলোচনা শেষ করেছি। এখন যদি কোনো কোশ্চেন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। জি, তো আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আমি মনে হয় কয়টা 40 মিনিট আলোচনা করেছি। তো সকলকে ধন্যবাদ জানিয়ে জি আমি স্যার। আজকের এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, কোনো ওয়ালাইকুম কোশ্চেন আসসালাম। থাকলে প্রশ্ন করতে পারেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, খুব সুন্দরভাবে আজকে আলোচনা করছেন, এবং স্কোয়াস হিপোকাস্টাম সম্বন্ধে যে মোটামুটি বেশ কিছু ইম্পর্টেন্ট রেমেডিস গুলো নিয়ে আজকে আলোচনা করছেন। খুব সুন্দর স্যার, প্রাণবন্ত আলোচনা ছিল স্যার, এবং আপনাকে মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্যার। তা তো স্যার আজকে মানে আমার যেটা ইয়ে ছিল স্যার, আজকে কি শেষ করে দিবেন নাকি? আমার মনে হয় হ্যাঁ, আজকে শেষ করা যদি কোনো উচিত। হ্যাঁ, কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন, সংক্ষেপে কোশ্চেন করবেন, আমি রুগী দেখবো। জি। যদি কারো কোনো প্রশ্ন থাকে স্যারকে করতে পারেন, নাহলে আমরা আলোচনা এখানে সমাপ্ত ঘোষণা করতেছি। জি, কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন। জি।
নাইমা আপা, সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে নাইমা হ্যাঁ ফেসবুকের আইডি আমি দিয়েন, ফেসবুকের লিংকটা দিয়েন। আপনাকে ইয়ে করা হয় নাই, ওই যে এখনো আমাদের গ্রুপে অ্যাড করা হয় নাই। কাকে কাকে নাইমা আপাকে, নাইমা আপা ফেসবুকে নাই লিংকটা দিলে, মারা জানি। এই যে তো ঠিক নাইমা আছে, জান্নাত। আপনি আপনি এক কাজ করতে পারেন, ওই যে ফেসবুকে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে আমি ওটা কনফার্ম করব, এরপরে আমাদের গ্রুপে অ্যাড করে নিব। তো কারো কোনো কোশ্চেন নাই, তো আজকে বিদায় নেই আপনাদের থেকে। আপনারা ভালো থাকুন ও সুস্থ থাকুন। আপনাকে জি অসংখ্য স্যার ধন্যবাদ আছে স্যার, স্যারের সাথে জয়েন আছে স্যার, আতা রহমান। ও আতার রহমান না, আচ্ছা আচ্ছা, ঠিক আতার আছে, রহমান। ধন্যবাদ। জি স্যার। আচ্ছা। আচ্ছা, আপনি ওনাকে ইয়ে করে নিন, অ্যাড করে নিন স্যার, যেহেতু ইয়ে আছে। আমাদের তো স্যার জাকির ভাই আপনাকে কি অসংখ্য ধন্যবাদ। আমাদের জাকির ভাই কি আছেন? স্যার মনে হয় ডাউনলোডে ব্যস্ত। তো যাও, আজকে ধন্যবাদ স্যার, ডক্টর নাসিরুদ্দিন স্যারকে অসংখ্য ধন্যবাদ। স্যারের মূল্যবান মূল্যবান বিভিন্ন সময় নষ্ট করে এখানে জয়েন জি, করার জন্য রাসেল স্যার। ভাইকে ধন্যবাদ। হ্যাঁ রাসেল জি ভাই স্যার, এবং সঞ্চালক হিসেবে প্রতিদিনই উনি এবং সঞ্চালনা করেন, তো রাসেল ভাইকে ধন্যবাদ জানাই। জি থ্যাংক ইউ স্যার। ডক্টর গাজী আব্দুল আজিজ স্যারকে ধন্যবাদ জানাচ্ছি স্যার, স্যারের মূল্যবান সময়টাও নষ্ট করে এখানে এসে গুরুত্বপূর্ণ মানে আলোচনা করার জন্য স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি ডক্টর নাসিরুদ্দিন স্যার এবং ডক্টর শাহনওয়াজ স্যারকে, খুব বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি স্যার। এরা খুব প্রাণবন্ত আজকে আলোচনা করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং এই বলে আজকে আমি আপনাদের এখানে সমাপ্ত ঘোষণা করতেছি অনুষ্ঠানের, এবং সবাইকে শুভরাত্রি জানিয়ে আমি এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম। Eşkiler